আমি এখানে ধর্মকথা বলতে বসিনি, কিন্তু একটা তুলনামূলক আলোচনার জন্যে একটা বলতে পারেন যারা ধর্ম মানেন না তাদের ক্ষেত্রে আর যারা ধর্ম জানেন এবং মানেন তাদের ক্ষেত্রেও একটা গল্প বা একটা কাহিনী সেটাকে এখানে উপস্থাপন করছি। জিনিসটাকে একটু মজার ছলেই নেবেন আপনারা, কিন্তু তারপরে ঢুকবো বিশেষ আলোচনায়। এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি ঠিক কোন দিকে এগোতে চলেছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, হিন্দু ধর্মে ভিত্তি হিসেবে ধরা হয় সৃষ্টি, স্থিতি এবং লয়। সৃষ্টি যিনি করেন ব্রহ্মা, স্থিতি বা পালনকর্তা যিনি তিনি হচ্ছেন বিষ্ণু, এবং লয় বা সংহারকর্তা যিনি তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব বা শিব। এই শিবেরই এক অবতার হিসেবে ধরা হয় হনুমানকে। এখন এই রকম বলতে পারেন যে হনুমানকে অনেকেই এই নিয়ে যারা এই মতের বিরোধী তারা এটা ভাবতে পারেন হনুমানকে কেন পূজা করা হবে, কিন্তু জ্ঞাতার্থে এটুকু জানিয়ে রাখি, শুধুমাত্র যে হিন্দু ধর্মে নয়, হিন্দু ধর্মের মহাকাব্যে নয়, শাস্ত্রে নয়, পৃথিবীর বহু দেশে কিন্তু পশু পাখি এদেরকে প্রাচীনকাল থেকে পূজা অর্চনা ভক্তি শ্রদ্ধা করে আসা হচ্ছে এবং হয়। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মিশর। সেখানে কিন্তু পশু পাখিদের বিভিন্ন রকম উপায়ে এবং দেবদেবী হিসেবে পূজা করবার রীতি চালু ছিল, এখনো আছে। দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে, আফ্রিকার বিভিন্ন দেশে গেলেও কিন্তু এই সংস্কৃতির বা এই ধর্মের পরিচয় পাওয়া যায়। এখন এর সাথে যদি আমরা তিব্বতকে যোগ করি, সেখানেও কিন্তু এই পরিচয় পাওয়া যায়। তা সেই আলোচনার রিসার্চ ওর মধ্যে যদি না গিয়ে বলি যে এই যে সংহারকর্তা শিব, তাকে কিন্তু আবার আরেক নামেও ডাকা হয় পশুপতিনাথ। যে পশুপতি, তিনি হচ্ছেন পশুদের পতি। যত পশু পাখি আছেন, জীবকুল আছে, তাদের পতি তিনি। তা যাই হোক, এখানে প্রসঙ্গটা একটু অন্য। এই যে হনুমান, এই হনুমানকে কিন্তু দেখা হয় দেবাদিদেব মহাদেবের অবতার হিসেবে। আবার এই হনুমানেরই আর এক রূপ আছে, সেখানে তিনি পঞ্চমুখী হনুমান। তা আমি এইখানে সেই রূপ বর্ণনা, তার শাস্ত্রীয় ব্যাখ্যা প্রচুর গভীর, সেই নিয়ে যারা রিসার্চ করেন প্রচুর পণ্ডিত ব্যক্তি আছেন, শাস্ত্রজ্ঞ আছেন। আমি এখানে আলোচনাটা সেখানে সীমাবদ্ধ করতে চাইছি না, সেটা সেই আলোচনায় আসলে প্রসঙ্গটা অন্যদিকে চলে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে এপিসোডটা। আজকে আমি বলতে চাইছি যে এই হনুমানকে নিয়ে কিন্তু একটা বড় কাহিনী আছে, মহাকাব্যেই আছে, রামায়ণেই আছে, এবং সেটা এই রাজ্যে ঘটতে চলেছে কি সেই রকম ঘটনা। একটু বিশ্লেষণে আসবো। এই হনুমান, যাকে বীর হনুমান বলা হয়, যাকে কেউ পবনপুত্র বলেন, সংকট নাশক বলেন, রাম ভক্ত বলেন, তার রামের বনবাসকালে সেই রাম ভক্ত হনুমান যখন সীতাহরণ হয়, সে কাহিনী সকলেরই জানা ছোট থেকে হিন্দুদের মধ্যে, কিন্তু সকলের জ্ঞাতার্থে গল্পটা বলছি সংক্ষেপে, অত্যন্ত সংক্ষেপে, মজার ছলে। সেটা হচ্ছে সেই রাম ভক্ত হনুমান যখন মা সীতাকে রাবণ হরণ করলেন এবং লঙ্কাপুরীতে নিয়ে গিয়ে রাখলেন বন্দি করে, সেই হনুমান তাকে সমুদ্র পার হয়ে তাকে উদ্ধার করবার জন্যে, শুধু নয়, রামের বার্তাটা তার কাছে, মা সীতার কাছে পৌঁছে দেওয়ার জন্যে অনুসন্ধানে গেছিলেন। কিন্তু সেই হনুমান বিভিন্ন জায়গায় সেই অনুসন্ধানকালে তার পদধ্বনিতে বা তার যে আগমনে সেখানকার লঙ্কাপুরীতে যে সমস্ত রাক্ষসকুল ছিলেন এবং রাবণের যে সমস্ত সৈন্য সামন্ত ছিলেন, তারা অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে ওঠেন এবং খানিকটা আতঙ্কিত হন যে এটা কি হলো, এ কে আবার,
একে পরাজিত করা যাচ্ছে না কেন? তখন কথিত আছে এই হনুমানের লেজে আগুন ধরিয়ে দেয় এই রাক্ষস কুল। তাকে বন্দি করবার চেষ্টা করে, না পেরে তাকে তার লেজে আগুন ধরিয়ে দেয়। তখন হনুমান কি করে? তখন হনুমান ওই গোটা লঙ্কাপুরীতে চতুর্দিকে লম্ফঝম্ফ করেন এবং গোটা লঙ্কাপুরী আগুন লেগে ছাড়খাড় হয়ে যায়। যার থেকে একটা কথাই আছে, সোনার লঙ্কা আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেল। পাপ এইভাবে অগ্নিতে ধ্বংস হয়। এইভাবে সংহারকর্তা যুগে যুগে পাপকে বিনাশ করেন। কখনো মহাভারতের যুগে, কখনো রামায়ণের যুগে, কখনো আধুনিক যুগে পাপ দীর্ঘস্থায়ী হয় না। তাহলে এখানে কি হলো? এখানে যদি একটু দেখি যেখানে ভুলটা শাসকের কি হলো। ভুলটা শাসকের হলো এই যে পঞ্চমুখী হনুমান, তার যে রূপ, তার লেজে শাসক নিজে দিশাহারা হয়ে আগুন লাগিয়ে দিল। কিভাবে? ব্যাখ্যায় আসি। প্রথমত, যদি এই হনুমানের একটি মুখকে কল্পনা করি, যারা হচ্ছেন সংখ্যা গুরু সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায়, ভোটের একটা বড় অংশ, তাদেরকে দীর্ঘদিন ধরে একটা অন্য দিকের তোষণমূলক রাজনীতি করে, বিপক্ষ একটি সমাজকে তোষণমূলক রাজনীতি করে তাদের প্রতি বিরূপ করে তোলা। যেখানে এই রাজ্যে দুটি সম্প্রদায় গলায় গলা মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় হাঁটতো, দুই ঘরের তরকারি দুজনে ভাগ করে খেত, ভাই ভাই হিসেবে চলত, সেই বিরূপ পরিবেশ তৈরি করলো এই শাসক। এবং একজনরা পাচ্ছে আর আরেকজনরা পাচ্ছে না। এই যদি চোখের সামনে মানুষ দেখতে থাকে, বিরূপ হতে বাধ্য। আদপে কিন্তু যারা সংখ্যালঘু, তাদেরও কোনো উপকার এরা করলো না। চাকরি বাকরি, লেখা পড়া, স্বাস্থ্য, যার কুঁড়ে ঘর ছিল তার কুঁড়ে ঘরই থেকে গেল, যে বঞ্চিত ছিল সে বঞ্চিতই থেকে গেল। একটা গ্রামে একজন, দুজন, তিনজন, খুব বেশি হলে চারজন, ছোট বড় মেজো সেজো নেতা তৈরি হলো, যারা এই গ্রামটাকে বা তার থেকে আরেকটু বড় পরিসরে দাপিয়ে বেড়াতে লাগলো এবং সংখ্যালঘুদের একজন প্রভু হয়ে দাঁড়ালো, শাহজাদা হয়ে দাঁড়ালো। এখন আবার নাম হয়েছে সম্রাট, ইত্যাদি ইত্যাদি হয়ে দাঁড়ালো, যুবরাজ হয়ে ওই গ্রামটাকে তারা শুষে কোটি কোটি টাকার বড়লোক হলো এবং বাড়ি হাঁকালো, গাড়ি করলো, সমস্ত কিছু ওই গ্রামটার ওপরে তারা ছড়ি ঘোরাতে শুরু করলো। এবং তাদের মানে যারা এদেশীয় সংখ্যালঘু, দীর্ঘদিনের বাসিন্দা, সুন্দর মানসিকতার মানুষ, তারা এদের উপর বিরূপ হয়ে গেল। কিন্তু এই চতুর্দিকে এই পরিমণ্ডল তৈরি হচ্ছে, আর প্রচুর পরিমাণে অপরিচিত মানুষজন, বিদেশি মানুষজন গ্রামের মধ্যে ভরে যাচ্ছে। তারা এনে হাজির করছে এক অদ্ভুত ধরনের সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন দেখেনি। সেখানে এমনকি সংখ্যালঘুরা পর্যন্ত উত্তক্ত হয়ে উঠছে, তাদের ওপরে পর্যন্ত, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ওই আগত মানে বহিরাগত, বিদেশ থেকে আগত এই ধরনের জঞ্জাল যারা, তারা কি করছে? বিভিন্ন ধরনের তালিবানি আইন চালু করছে সেই গ্রামটার মধ্যে। পুরো গ্রামটা কলুষিত হয়ে যাচ্ছে পরিবেশ। এবং এই হিন্দুরা কিন্তু এই যুগপৎ আক্রমণে ধীরে 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 15 বছর ধরে ক্ষুব্ধ হয়েছে, অত্যাচারিত হয়েছে। আর তার সাথে গন্ধা ধর্ম, পিতৃপক্ষে ফিতে কাটা, হিজাব পরে ইয়ে করা, কি বলে, নামাজ পড়া, যেটা ইভেন মুসলিম ধর্মের মধ্যেও নেই। আমাকে বহু সংখ্যালঘু বন্ধু বলেছে, এটা কি রে ভাই, জানিস আমাদের মধ্যে এ সমস্ত নেই, উনি ও সমস্ত করতে পারেন না এরকম ভাবে। তা ছেড়েই দিন, এ সমস্ত এখন না মিম হয়ে গেছে, স্ক্রল করলে রিলে মিম হয়ে গেছে। ভুলভাল মন্ত্র পড়ে দিলাম, যা খুশি করে দিলাম। ধীরে ধীরে সহনশীল বাঙালি হিন্দু সমাজ, অত্যন্ত সহনশীল, গোড়া নয়, তারা পর্যন্ত বিক্ষুব্ধ হয়ে গেছে। তুমি যা খুশি তাই করতে পারো না। তাহলে
পঞ্চমুখী হনুমানের এই প্রথম মাথা আরো আরো বহু কারণে ক্ষুব্ধ হলো। দ্বিতীয় যদি ধরা হয় সেটা হচ্ছে আর একটি মাথা ভুল, যেভাবে খুশি চলছিল, তদন্ত হচ্ছিল, তার মধ্যে অসৎ অফিসার হোক, এক রহস্যজনক অধ্যায়, কেন কিছু হতো না, কেন কিছু হতো না, মানুষের মনে ক্ষোভ ছিল। তার দ্বিতীয় মাথা কি, ধরা যাক এই তদন্তকারী সংস্থা ইডি সিবিআই কি হলো, এমন একটা কাজ করে বসলো দিশেহারা হয়ে গিয়ে, তাকে গিয়ে তার দপ্তরে গিয়ে ফাইল টাইল এটা সেটা নিয়ে এমন কাণ্ড হলো যাতে করে সেই ইডির এবার হাত পা বন্ধ হয়ে গেল, যে ওটাতে যদি মেনে নেয় তাহলে ইডি নিজে প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছে, ভারতের সংবিধান প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে যাচ্ছে। ব্যাস, ইডিরও আর কিচ্ছু করার নেই, ওটাতে রুখে দাঁড়াতেই হবে, নাহলে ইডি নিয়ে সারা দেশব্যাপী প্রশ্ন এমন ভাবে উঠে যাবে যে দিল্লি সরকার পর্যন্ত প্রশ্নের মুখে পড়ে যেতে পারে। কোর্ট সেখানে গিয়ে এই প্রসঙ্গগুলো যখন হয়েছে তখন ইডির এক নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি, এবং তদন্ত কিন্তু অন্য মাত্রা নিচ্ছে তলায় তলায়। গেল আর একটা মাথা। 3 নম্বর মাথা যদি ধরি, যে এবার হচ্ছে কোর্ট। দেখুন, কোর্টও কিন্তু অনেক সহনশীল। বেল ইজ এ রুল, নট জেল, মানে জামিন পাওয়াটাই নিয়ম, জেল হওয়াটা নিয়ম না, এই অবস্থানে ছিল, এবং সেভাবেই হয়তো তারা চলছে। যা খুশি তাই বিচারপতিদের নামে এই শাসক দল যখন খুশি বলে গেছে, কিচ্ছু মানামানি করেনি। রাজশেখর মান্তার ওপরে তার বিরুদ্ধে পোস্টার দেওয়া থেকে শুরু করে, তাকে নিয়ে নোংরা ভাষা বলা থেকে শুরু করে বহু কিছু বলেছে। সঙ্গে ইদানিং কালের মধ্যে যে তদন্তগুলো নির্বাচন কমিশন নিয়ে, এসআইআর নিয়ে, সেখানে অরাজকতা তৈরি করা, এবং যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলাগুলো চলে যেতে থাকলো এবং কোর্ট যখন দেখলো এটা একটা সাংবিধানিক প্রশ্ন হয়ে যাচ্ছে দেশের ক্ষেত্রে, সেখানে আর কোর্টও চুপ করে বসে থাকতে পারছে না। তার কারণ, কোর্ট যদি এখানে চুপ করে বসে থাকে, হয়তো বিষয়টাকে একটু প্রলম্বিত করতে পারে 2-1টা ডেট দিয়ে, কিন্তু এটাই যদি চুপ করে বসে থাকে সেখানেও দেশের সংবিধানকে অস্বীকার করা হয়ে যাবে। কাজে কোর্টও চুপ করে আর বসে থাকতে পারছে না, এবার কোর্টকে কিছু করতেই হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং খুব রিসেন্ট যে মামলাটা শাসক দলের নেত্রী নিজে করলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, সেখানে এইবার আমরা সুপ্রিম কোর্টের কিন্তু বিশেষ অবজারভেশন, বিশেষ রায় ওই এসআইআর নিয়ে দেখতে পেলাম, যেটা যাকে বলে গাল বাড়িয়ে চড় খাওয়া বা বুমেরাং হয়ে গেল এই শাসকের কাছে। একটা দাবিও তাদের মানা হলো না, কাজে কোর্টও গেল উল্টে, মানে যে স্টান্সে ছিল সেই স্টান্সে আর থাকলো না। এরপরে যদি আসেন, সেটা হচ্ছে নির্বাচন কমিশন ইটসেলফ। 4 নম্বর মাথা নির্বাচন কমিশন নিজে। তাহলে নির্বাচন কমিশন এসআইআর করছে সারা ভারত জুড়ে 12টা রাজ্যে, 11টা রাজ্যে, এই 21 তারিখ তালিকা পর্যন্ত বেরিয়ে গেল, কত বাদ পড়লো সবাই সব জানতে পারলো। একমাত্র এই রাজ্যে একদম প্রথম দিন থেকে নির্বাচন কমিশন মানে হচ্ছে একেবারে চক্ষুশূল, এবং তাকে দেখো আর তারাও এইরকম একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়ে গেল। তুমি যদি সবাই যদি খুব ভালো কাজ করে থাকো, তাহলে সমস্যাটা কোথায়? ভোট নিয়ে তো চিন্তা করতে হয় না। তাহলে এখন বিষয় হচ্ছে, এই নির্বাচন কমিশনের পিছনে এত লাগা লাগলো এবং নির্বাচন কমিশন এই পশ্চিমবঙ্গের মাটিতে টুল পেতে বসে থাকলো, যাতে সমস্ত অফিসার কে কোথায় কি আছে, কারা দুর্নীতি করতে পারে, কোন এসডিও থেকে, কোন এইআরও থেকে, কোন ইআরও থেকে কারা দুর্নীতি পরায়ণ, কোন বুথ সেন্সিটিভ, সমস্ত নির্বাচন কমিশনের হাতে তথ্যরা চলে এলো এই 5-6 মাস যাবত, এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত। তাহলে এইখানে যে রোলটা শাসক প্লে করলো, তাতে করে কি হলো, জলে থেকে কুমিরের সাথে লড়াই বাঁধিয়ে দিল। জলে থেকে
কুমিরের সাথে লড়াই বাঁধালো। এই নির্বাচন কমিশনকে খেপিয়ে দিল এবার। তাহলে এই নির্বাচন কমিশন এবার বাধ্য যে ঠিকভাবে এসআইআরটা কমপ্লিট করতে। কেন? খুব সবকিছু মানে নরম নরম ভাবে দেখছি না, একে আবার কোর্ট অর্ডার করে দিল, তোমায় বার করতেই হবে 28 তারিখের মধ্যে, এইভাবে করতে হবে, ওইভাবে করতে হবে, আমি বিচারক নিয়োগ করে দিচ্ছি, নির্বাচন তালিকা শুদ্ধ হতেই হবে, ব্যাস কি করবে করো। এবার গেল 4 নম্বর মাথা, খেপিয়ে দিল। লাস্ট পড়ে থাকলো যেটা, সেটা হচ্ছে বিশেষ অংশ, সরকারি কর্মচারী এবং শিক্ষক কুল, যেটা যে কোনো সরকারের একটা কি বলবো মেরুদণ্ড হয়, একটা বিশেষ পরিচালন যন্ত্র হয়। ডিএ থেকে শুরু করে বিভিন্ন রকম ক্ষেত্রে যেরকম অবস্থান শাসক দল দেখালো, একজন সরকারি কর্মচারী নিশ্চয়ই চাইবে না তার সন্তান আবার ইয়ে হোক, মানে একজন সরকারি আইপিএস বা ইএস অফিসার, সে কি চাইবে যে তার সন্তান সিভিক ভলেন্টিয়ার হোক, বা তার সন্তান গুন্ডা হোক, নেতার হয়ে বোম বাঁধুক? তা তো চাইবে না। কাজে আঘাতটা সেখানটাতে গিয়েও যেমন পড়ছে, তেমনি ডিএ নিয়ে বৈষম্য একটা চরম আকার ধারণ করেছে। পাশাপাশি শিক্ষক কুল, যে কোনো সরকারের একটা মেরুদণ্ড তো বটেই, অতীতে তারা একটা প্রচার যন্ত্রও ছিল, এবং এই নির্বাচন কাজ পরিচালনা করবার ক্ষেত্রে এই শিক্ষক কুল কিন্তু একমাত্র ভরসা চিরকাল জুড়ে। ভোটটা কারা পরিচালনা করান? কোন কর্মীরা? এই শিক্ষক কুল। কি করলো শাসক? তাকে রাস্তায় ফেলে লাঠির বাড়ি মারল। চাকরি, পাওয়া চাকরি তাদের চলে গেল। আবার সেটা যাতে তারা না পায় তার জন্য বিরোধিতা করতে করতে এই কোর্ট সেই কোর্ট, এই মামলা সেই মামলা করতে করতে সুপ্রিম কোর্ট হয়ে সেটাও গেল বুমেরাং হয়ে। সবশেষে কোর্ট, যদিও সেটার ব্যাপারে আমার সমালোচনা আছে, যে চাল আর কাঁকড় আলাদা করতে পারলো না। গত এপিসোডেই আমি বলেছি যে এসআইআরে যদি বিচারকরা চাল আর কাঁকড় বাঁচতে বসে পড়তে পারেন নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী, ডকুমেন্ট অনুযায়ী, হিয়ারিং অনুযায়ী, তাহলে মাত্র কয়েক হাজার শিক্ষকের মধ্যে চাল আর কাঁকড় তুমি বাঁচতে পারলে না কেন বাপু? যাকে সে সমালোচনা আলাদা, কিন্তু এক্ষেত্রেও কিন্তু সেই শিক্ষকদের একটা বিপুল অংশকে শাসক কি করলো? চটিয়ে রেখে দিল। গেল 5 নম্বর মাথা। এবার ল্যাজ, আসল জিনিস, সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, যেটা কিনা ছিল শাসকের মূল একটা ভোট ব্যাংক বলা যায়, বা তাদের একটা অস্ত্র। গন্ডগোল পাকাবে, টাকা দিয়ে দাও, কে যাবে? সংখ্যালঘু যাবে। বোম মারতে যাও, কে যাবে? সংখ্যালঘুকে এগিয়ে দাও। লেখাপড়া কে শিখবে না? সংখ্যালঘু শিখবে না। সংখ্যালঘু কি করবে? রাজমিস্ত্রি হয়ে পড়ে থাকবে। সংখ্যালঘু কি করবে? মিস্ত্রি, গ্যারেজের মিস্ত্রি হয়ে পড়ে থাকবে। আমি তাদের কখনো ছোট করছি না, মাফ করবেন। যে কোনো কর্মকে আমি ভীষণ শ্রদ্ধা করি, কিন্তু উন্নতিটাও তো দরকার। উল্টো দিকে শিক্ষা, এগিয়ে যাওয়া, তাদের ঘর থেকে আইপিএস আইএএস হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে পরিচালন ক্ষমতা, সেই জায়গাগুলোতে এই সংখ্যালঘুরা এগিয়ে আসবে। হাসি মুখে হিন্দুদের সাথে মুসলমান একই সাথে সমাজ গড়ে তুলবে। দুটো ঘরের সন্তানই একই সাথে স্কুলে যাবে, একই সাথে সুন্দর রেজাল্ট করে বাড়ি আসবে। কেন হবে না? কেন্দ্রের সমস্ত প্রকল্প যদি ধরেন, সেটা তো বেছে বেছে কোনো হিন্দু মুসলমানের আলাদা আলাদা করে দেওয়া নেই। এইখানটা তো একটা ডিফারেন্স হতে শুরু করলো কখন? যখন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে, এমনকি এই কেন্দ্রের শাসক দল শাসিত রাজ্যগুলোতে গিয়ে ডিফারেন্স গুলো দেখতে শুরু করলো। কই, সেখানে তো কোনো রকম গন্ডগোল, অশান্তি, উত্তেজনা তাদের নিয়ে খুব একটা বেশি হয় না। তারা তো সুন্দর রোজগার করছে সেখান থেকে, আর টাকাটা পাঠাচ্ছে ঘরে, ওই রাজ্য থেকে এই রাজ্যে তাদের গরিবের ঘরে। এইটা একদিনে হয়নি, দিনের পর দিন হতে 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 তৈরি হয়েছে নওশাদ সিদ্দিকী, আইএসএফ। দিনের পর দিন হতে 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 হতে, জানি না, এখনো রহস্য আছে, তৈরি হয়েছে হয়তো হুমায়ুন কবির ধরনের কেউ, বা হুমায়ুন কবির নিয়ে রহস্য থাকলেও এটা বলা যায় সংখ্যালঘুদের একটা বিপুল অংশ ক্ষুব্ধ হয়ে পড়ে আছে। এবং এই জায়গাটাকে
মানে এই ক্ষতিটাকে পোষাবে কে, ভরাট করবে কে, কেন? এই কারণে যে এই সংখ্যালঘুরাই কিন্তু এই শাসক দলের ভোট পরিচালনা করা, গ্রামে গ্রামে বিভিন্ন রকমের যে হুজ্জুতিগুলো করা, তাদের জন্য এদেরকে ব্যবহার করেছে, এদেরকেই ব্যবহার করেছে। এনারা এবার সচেতন হয়েছে, না আমরা ওইভাবে ব্যবহার হব না, তেজপাতা হব না। সংখ্যালঘু মানুষের মধ্যে চেতনার উদয় ঘটেছে। স্বাধীনতার পর থেকে তারা বঞ্চিত আজ পর্যন্ত, এক ছিটে যদি ভুল না বলি, স্বাধীনতার পর থেকে তাদের ওপর বিভিন্ন রকম বঞ্চনা হয়েছে। আজ দুটো শ্রেণী, দুটো সম্প্রদায় আড়াআড়ি কেন ভাগ হয়ে থাকবে? কই আগে তো হতো না, 2011-র আগে তো হতোই নাই, এত এই সমস্ত সমস্যাই ছিল না তো রাজ্যে। কাজেই এটা যদি ভাবতে হয়, এই হচ্ছে সেই ল্যাজ যেখানে আগুন লেগে গেল। এবার সোনার লঙ্কা আগুনে ঝলসে ছাড়খাড় হওয়া তো শুধু সময়ের অপেক্ষা। দেখুন, যে কোনো শাসকের শাসনের পরিবর্তন ঘটেই, হতেই পারে পরিবর্তন ঘটলো না, কিন্তু তা বলে বিষয়গুলো, সমালোচনাগুলো থেমে থাকবে না। একদিন না একদিন অন্যায়টা অন্যায় বলে মানুষ তার রায় পাবে, দোষী শাস্তি পাবেই পাবে, এই আশাটা রাখতে হবে। সেখানে ভোট, নির্বাচন জেতা আসবে যাবে, কিন্তু সমাজকে শুদ্ধ হতে হবে এবং মানুষকে সেই দায়িত্বটা নিতে হবে। কোর্ট, এজেন্সি, এটা সেটা না, মানুষকে নিজে থেকে, ঘরের থেকে বলতে হবে যে ইয়েস, আমাদের সচেতন হতে হবে। আমার এখানে যে যোগ্য প্রার্থী, আমি তাকে ভোট দেব, মানে আমি আমার বিচারের রায় দেবো। 5 বছর ধরে একবার আমরা বিচারের রায় দেওয়ার সুযোগ পাই, সেটা আমি দেবই দেব। মানুষের ভাষায় এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার এগুলো করবেন। নোটিফিকেশন অন রাখবেন নতুন এপিসোডের বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। এবং অনলাইনে আমাদের যে সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com, এটাতে আপনারা দেশ বিদেশের খবরের সাথে সাহিত্য, বিনোদন, বিভিন্ন রকমের খবরাখবর পাবেন। সঙ্গে গুগলে মানুষের ভাষা এবং ডেলি হান্ট অ্যাপে মানুষের ভাষা সার্চ করলেও, মানুষের ভাষা কথাটা লিখে সার্চ করলেও কিন্তু আপনারা আমাদের সংবাদ দেখতে পাবেন। তাহলে আজকের এপিসোডে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। নমস্কার।